এই শুনছো? আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। কেউ বলে স্বপ্নের শহর, কেউ বলে আগুনের খাঁচা। রাজনীতির এখানে শুধু মঞ্চ নয়, একটা অস্ত্র। এখানে গলিতে গলিতে পোস্টার আর কণ্ঠে কণ্ঠে থাকে স্লোগান। আর সেই শহরের ঠিক মাঝখানে প্রাসাদের মতো একটি বাড়ি, খান ভিলা। সেখানে থাকে আবির খান। ভিলার সামনে আবিরের গা থেকে যেন রোদ আর ছায়া একসাথে ঝরে। চোখে কালো সানগ্লাস, মুখে হালকা চাপদারি, গায়ে কালো ব্লেজার স্যুট। পাশে দাঁড়ানো নেতাকর্মীরা। তাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় আবির বলে ওঠে, এই শহরে কে কতদিন বাঁচবে সেটা নিয়তি ঠিক করে, কিন্তু এই শহরে কে কতদিন ক্ষমতায় থাকবে সেটা আমি ঠিক করি। জনতা চিৎকারে ফেটে পড়ে। আবির খান জিন্দাবাদ, জনতার অগ্নি চিরজীবী হোক। একটা স্কুটি ধুলো উড়িয়ে সজোরে ব্রেক কষে হেলমেট খোলে। তার মাঝখান থেকে বের হয় একটি মেয়ে, অধরা রহমান। পিঙ্ক টি শার্ট, জিন্স পরা। সামনে থাকা ভিলার গেটে এক নিরাপত্তা কর্মীর দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে খান সাহেব কি বাড়িতে আছে? ওনাকে বলে দিন না, সিটি মেয়রের ভাইজি এসেছে, চা খেতে নয়, নালিশ জানাতে। তখনই দারোয়ান কোনো জবাব দেওয়ার আগেই সে ঝড়ের মতো ঢুকে পড়ে বাড়ির ভিতরে। আবির তখন ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। অধরার ঝড়ের মতো ঢোকা দেখে চোখ সরায় না সে, কিন্তু ঠান্ডা কণ্ঠে বলে, কে তুমি মেয়ে? ভেতরে ঢোকার আগে যদি নক করতে শিখতে, তাহলে তোমার ভবিষ্যৎটা টিকে থাকা সহজ হতে পারত। অধরা হাসি দিয়ে বলতে থাকে, তো কি করব, আপনার দারোয়ান তো আমাকে ঢুকতেই দিচ্ছিল না। তাছাড়া আমার তো নালিশ ছিল, আপনি নাকি একজন ভালো নেতা। আপনি তো সব কিছুই ভালো করতে চান, তবে আপনার এলাকার আশেপাশে অনেক সমস্যা আছে। অধরার কথা বলার ধরন দেখে আবিরের ঠোঁটে হালকা হাসি চেপে বসে। মেয়েটা ভয় পায় না, বরং পাগলাটে টাইপের। তোমার নাম কি? আমি অধরা রহমান। বাকিটা আর চেনার দরকার নেই, আমার শহরটা চিনলেই হবে। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা তাকে শহর চেনার কথা বলছে। যাক বাবা, অদ্ভুত মেয়ে তো, আমাকে শহর চেনার কথা বলছে। তবে তুমি দেখতে এক অদ্ভুত মায়াবিনী। তোমার চোখে মায়া কিছু তো একটা লুকিয়ে আছে। গভীর রাত, আবির একা বসে আছে তার বাবার পুরনো লাইব্রেরিতে। দেয়ালে ঝুলছে তার মা বাবার একটি ছবি। তার বাবা ছিলেন রাজনীতির শুরুর এক কিংবদন্তি নেতা, কিন্তু দলীয় বিশ্বাসঘাতকতায় এক ষড়যন্ত্রে খুন হন। আবিরের বয়স ছিল মাত্র 18 বছর। সেই থেকেই শুরু হয় প্রতিজ্ঞা, ক্ষমতা হাতে তুলে নেবে এবং খুনিদের শেষ করবে। আবির ছবিটির দিকে তাকিয়ে বলতে থাকে, তোমরা যদি বেঁচে থাকতে, তাহলে হয়তো আমি এইভাবে অন্ধকারে বাঁচতাম না। অন্যদিকে সিটির মেয়র সারোয়ার মির্জা তার নিজস্ব কার্যালয়ে বসে আছে। অধরা আবিরের কাছে যাওয়ার খবরটা সে এইমাত্রই পেয়ে গেছে, আর তার চোখ জ্বলছে ভয়ঙ্কর এক আগুন। সারোয়ার বলে ওঠে, অধরা রহমান, তুমি আমার ভাতিজি এবং আমার দাবার গুঠির চাল হয়ে আজ তুমি আমার শত্রুর বাড়িতে গিয়েছো। ভালো, তোমাকে তো ভালো করেই ব্যবহার করতে হবে, যেমনটা বাকিদের করেছি। তার পিছনের দেয়ালে ঝুলছে একটি গোপন ম্যাপ, যেখানে চিহ্নিত আছে বোমা বিস্ফোরণের 3টি সম্ভাব্য জায়গা। সেদিকে তাকায় সারোয়ার এবং একটা ভয়ঙ্কর মুচকি হাসি দেয়। এদিকে অধরা বসেছিল শহরের একটি ক্যান্টিনের মোড়ে। যেদিন থেকে সে আবিরের বাড়িতে দেখা করার জন্য গিয়েছিল, সেদিন থেকেই হঠাৎ তার চারপাশ কেমন যেন থমকে গিয়েছিল। এই মুহূর্তে বসে বসে কিছু একটা ভাবছিল, আর তার বান্ধবী রীতির সাথে বলছিল, জানিস, সেদিন নেতার বাসায় নালিশ জানাতে গেলাম, তাকে দেখে যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম ততটা তো মনে হলো না, কিন্তু তার নাম শুনলে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে কেন? ঠিক তখনই হঠাৎ বিকট এক শব্দ। মানুষ ছুটছে, চিৎকার করছে, রক্ত আর ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক। চিৎকারে ভরে উঠেছে ওই জায়গা। চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ একটা বিকট শব্দ, চারপাশ যেন নিস্তব্ধ, সবাই দৌড়াচ্ছে। হঠাৎ চিৎকার করতে থাকা, আর তখনই তার পাশে পড়ে যায় একটি লাশ। এটা দেখে সে ভয়ে আরও চিৎকার শুরু করে।
তখনই খুব দ্রুত পায়ে নিচে রক্ত ডিঙিয়ে ছুটে আসা একটা গাঢ় কালো পাঞ্জাবি পরা দুটো রক্তাক্ত হাত একটা হাত দিয়ে অধরাকে টেনে সরিয়ে ফেলে, আরেক হাত দিয়ে তার মুখ চেপে ধরে। এতে করে যেন ভয়ে অধরা জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই রক্তাক্ত হাত দুটো অধরাকে বুকের সাথে চেপে ধরে, কানের কাছে ফিসফিস করে বলে, তোর কিছু হবে না, ধরে ফেলেছি আমি তোকে। তোর যেখানে বিপদ সেখানেই আমার আগমন হবে। যখন অধরার জ্ঞান ফিরে চোখ খুলে সামনের দিকে মৃদু মৃদু চোখে তাকিয়ে দেখে একটা রক্তাক্ত হাত তাকিয়ে আছে তার দিকে। কেউ একজন ঠান্ডা গলায় ফিসফিস করে বলে ওঠে, আমি মরার মতো ছিলাম, সেখানে কেউ ছিল না, কিন্তু তোকে যখন প্রথম দেখেছি তুই আমার চলার পথ বন্ধ করে দিয়েছিস। আর এবার আমি মরার আগে আমার হাত এসে তোকে বাঁচিয়ে নিল। তুই কি জানিস আমি তোর মায়ায় পড়ে গেছি। আমি চাইলেও কেন জানি তোর থেকে দূরে থাকতে পারছি না। অধরার স্পন্দন থেমে যায়। সে চোখে ঝাপসা দেখছিল, তাই সে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর কাঁপা কাঁপা গলায় বলে, কে আপনি? তোর সর্বনাশ আর তোর সবচেয়ে বড় নিরাপত্তা। গভীর রাত। অধরা নিজের রুমে বসে আছে একা। পর্দাগুলো অল্প বাতাসে নড়ছে, চোখে ক্লান্তি, কানে আবিরের কথাগুলো গুঞ্জন দিচ্ছে। সে জানে না সে কার উপর বিশ্বাস করবে। হঠাৎ করেই দরজায় কাঁটাতারের মতো শব্দ করে খুলে যায়। একটি ছায়া ঢুকে পড়ে ঘরে। ছায়ার গায়ে নীলচে শাড়ি, হাতে 1 কাপ দুধ, ঠোঁটে অতিরিক্ত কোমল হাসি। সে আর কেউ নয়, সে হচ্ছে অধরার নাজমা চাচি। অধরা মা, ঘুমিয়ে পড়েছো বুঝি? আমি ভেবেছিলাম তুমি এখনো জেগে আছো। অধরা বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলে ওঠে, চাচি, আপনি এই রাতে? নাজমা বেগম হালকা হাসি দিয়ে বলেন, আমি তো তোর মা নই বুঝি। তুই যখন এই ঘরে আসলি তখন থেকে আমি তোকে আমার মেয়ের মতো ভালোবাসি। মা কি মেয়ের খোঁজ খবর না নিয়ে থাকতে পারে? নাজমা বেগম অধরার পাশে বসে তার মাথায় হাত রেখে মাথা হাতিয়ে দিতে থাকে, চুলে আঙ্গুল চালিয়ে দিয়ে বলতে থাকে, তোর চোখে আমার পৃথিবীর সমস্ত মায়া। তুই জানিস না তুই কতটা অমূল্য। তুই জানিস না কারা তোর চারপাশে বিষ ছড়াচ্ছে। তুই যদি শুধু আমার কথা শুনিস তাহলে তোর জীবনটা স্বর্গ হয়ে উঠবে। আজকাল তোর চারপাশে যারা ঘুরে বেড়ায় তারা তোর ভালো চায় কি না তোকে এটা বুঝতে হবে। অধরা বিভ্রান্ত। ও একটু কাপা গলায় বলে, কি বলতে চাইছে চাচি? মানে ওই আবির? নাজমা বেগম চোখ ছোট করে ছোট্ট একটা হাসি দিয়ে বলে, তোর কপালে বুঝি রক্তমাখা মানুষটাই লেখা আছে। আমি তো একটু ভয় পাচ্ছি। আমি শুধু চাই আমার মেয়ে যেন কোনো কালো ছায়া না দেখে, সেই যেন আলোর পথ খুঁজে পায়। তারপর নাজমা বেগম দুধের গ্লাসটা টেবিলে রেখে চলে যায় আর বলে যায়, ঘুমা মা, তুই ঘুমালে স্বপ্নে যেন কেউ না আসে, আর এমন কেউ যেন না আসে যার হাতে রক্ত মাখা। তারপর নাজমা চাচি বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে অন্ধকার আর এক হিম ঠান্ডা বাতাস। ঢাকা শহর, এর কোলাহল। বেলা 3টা। বড় রাস্তায় উত্তাল মিছিল, পুলিশের বাঁশি, ছাত্রদলের স্লোগান। কলেজের বাহিরের গেটের সামনে দাঁড়িয়ে ছিল অধরা, হাতে ফোন, মুখে বিরক্তি। মেয়েটা অনেক দুর্বল, প্রয়োজনে ওকে ভেঙে ফেলো, আর ওই আবিরকে সরাও চিত্তরে। এইদিকে অধরার মুখে বিরক্তি নিয়ে ফোনে কাউকে বলে ওঠে, হ্যাঁ তো আমি কই যাব? বলছেন আমি বের হবো না। না, আজ ওইসব কোনো কিছুর ভিতরে আমি যেতে চাই না। হঠাৎ করে একটা শব্দ, ঠাস। দেয়াল ভেদ করে বেরিয়ে যায় একটি গুলি। সাথে সাথেই আরেকটি গুলি অধরার ডান হাত ছুঁয়ে রক্ত ঝরিয়ে দেয়। সে কেঁপে ওঠে। তখনই একটা শক্ত হাত এসে তাকে জড়িয়ে ধরে, তাকে মাটিতে ফেলে দেয়। আবিরের চোখে আগুন, মুখে যন্ত্রণা। চাপা গর্জনে চিৎকার করে বলে, এই মেয়ে, তুমি ঠিক আছো? চোখ বন্ধ করে ফেলছো কেন? বলো, তুমি ঠিক আছো? অধরার হাত রক্তে ভিজে যাচ্ছে। সে ঘোরের মধ্যে চোখ মেলে দেখে আবির নিজের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে। আবিরের চোখগুলো লাল করে রক্তমাখা হাতে চেপে ধরে বলে, তোর রক্ত দেখলে আমার মাথা ঠিক থাকে না। তোর কিছু হতেই পারে না। তোর কিছু হলে আমি সব কিছু শেষ করে দেব, বুঝলি তুই? আবির রক্তমাখা গেঞ্জি দিয়ে অধরার হাত বেঁধে ফেলে।
মিনিট খানেকের মধ্যেই গেটের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। সে নিজে গুলি খাওয়ার ভয় না করেই অধরাকে কোলে তুলে গাড়িতে তোলে, হসপিটালে নিয়ে চিৎকার করতে থাকে। তখনই ডাক্তার নার্স সব একসাথে হয়ে যায়। সাথে সাথে একটি স্ট্রেচারে তোলা হয় অধরাকে। আবির পেছন থেকে দৌড়ে হাঁপাচ্ছে, তার গা রক্তে ভিজে গেছে, চোখে এক ফোঁটা জল। আবির ডাক্তারের দিকে তাকিয়ে বলতে থাকে চিৎকার দিয়ে, ওর হাত থেকে রক্ত ঝরছে। ডাক্তার, তাড়াতাড়ি ওর রক্ত বন্ধ কর, তা নাহলে আমি হাসপাতাল জ্বালিয়ে দেব। সবাই হতবাক। একজন নেতা একটা ছোট্ট মেয়ের জন্য এরকম করছে? তাছাড়া মেয়েটি তার কেউ নয়, তারই শত্রুর ভাতিজি। আবির চিৎকার করে বলতে থাকে, ও আমার জান, ওর এক একটা ব্যথা আমার বুকে খেতে চায়। ওর যেন একটু ব্যথা না পায় ডাক্তার। ও যদি ব্যথা পায়, ওর গা থেকে যদি রক্ত ঝরে যায়, তবে আমি ভুলে যাব সব কিছু। তোমাদের সব ডাক্তার এবং এই হাসপাতাল দুটোই আমি জ্বালিয়ে দেব। হসপিটালের সবাই হতবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এতটা পাগলামি, এই মেয়ের জন্য সবার মাঝে ফিসফিস শুরু হয়ে যায়। ঘন্টা কয়েক পরে অধরা জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে তাকায়, দেখে তার হাতে ব্যান্ডেজ, কিন্তু সাইডে কাউকে দেখেই অধরার চোখগুলো বড় বড় হয়ে যায়। তার বেডের এক সাইডে বসে তার দিকেই ঝুঁকে আছে আবির। আবির নিচু হয়ে নিঃশ্বাস বন্ধ করে অধরার মুখের দিকে তাকিয়ে আছে। অধরা নিঃশ্বাস বন্ধ করে জোরহীন গলায় বলে, আপনি এখানে? আমি আছি যেখানে তুই আছিস। এই মেয়ে, তুই এমন কেন? যেখানেই সমস্যা সেখানেই তুই থাকিস। এই মেয়ে, তোকে না বলেছিলাম এতটা সাহস ভালো না? এই শহর মেয়েদের এতটাও সাহস পছন্দ করে না। অধরা গোল গোল চোখ করে আবিরের দিকে তাকিয়ে থাকে। অধরা এইভাবে তাকানো দেখে আবির বলে ওঠে, তোর চোখ দুটো দেখলে আমার শিরায় শিরায় আগুন জ্বলে ওঠে। তুই যদি আর একবার এমন করে আমার দিকে তাকাস, তাহলে আর তোকে আমি কোথাও যেতে দেব না, বেঁধে নেব নিজের সাথে। অধরা কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, কাঁপা কাঁপা গলায়, আপনি আপনি এসব কি বলছেন? আপনি কেন বারবার আমাকে বাঁচাতে চলে আসেন? আমি থাকি সেখানেই যেখানে আগুন লাগে এবং যেখানে ভয়ঙ্কর কিছু হয়। আর তুই তুই তো দেখছি যেখানেই আসিস সেখানেই ঝামেলা। এই প্রথমবার অধরার চঞ্চল চোখগুলো স্থির হয়ে যায়। এই লোকটা শুধু ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর রকমের একটা লেডি কিলার। আপনি জানেন আমি আপনাকে খুব ভয় পেতাম, কিন্তু আপনি আমার সামনে বসে আছেন, এখন ভয় লাগছে না কেন? তখনই আবির অধরার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার কথার পরিমাণটা আমার ভয় দেখানোর চেয়েও বেশি। অত কথা না বললে তো আমাকে মরেই যাব মনে হয়। আচ্ছা বলুন না, আমার কি হয়েছিল? তাছাড়া সবাই যে বলে আপনি একজন ভয়ানক মানুষ, সত্যি কি আপনি মানুষ? না ওই যে বলে না ভয়ঙ্কর রকমের জান, নো সরি সরি সরি, যাই হোক, এরকম কিছু কেন বলে ওরা? চোখ সরিয়ে নিয়ে বলে, হ্যাঁ, আমি মানুষ ছিলাম ঠিক তখন, যখন আমার বাবা মা বেঁচে ছিলেন। অধরার চোখে ছায়া নামে। সেই হাস্যকর চঞ্চল মেয়েটার ভেতর থেকে বেরিয়ে আসে একটা নিঃশব্দ কণ্ঠ, তারা তো হারিয়ে গেছে, বাট আপনি আপনাকে হারিয়ে ফেলেছেন কেন? আবির তাকায় মেয়েটার দিকে। এই প্রথমবার কোনো মেয়ে তার সাথে এভাবে কথা বলছে। মেয়েটার চোখের চাহনি এবং তার মুখে থাকা অদ্ভুত এক মায়া কেন যেন আবিরকে বারবার মেয়েটার সাথে কথা বলতে বাধ্য করছে। এই ছোট্ট মেয়েটার কথার মধ্যে কেন যেন তার শরীরে একটা কাঁপন ধরাচ্ছে। অধরা এখনো ওর সঙ্গে আছে। মেয়েটা যেমন চঞ্চল তেমন দুর্বল, কিন্তু মেয়েটা ওই আবির খানের সাথেই কেন? সে কাউকে বলতে থাকে, যেমন করেই হোক ওই মেয়েকে আবিরের কাছ থেকে আলাদা করো। আবিরে খুব বার বেড়ে গেছে, সে ওই অধরাকে প্রটেক্ট করা শুরু করছে। প্রয়োজনে ওই মেয়েকে যেইভাবেই হোক নিয়ে আসো। পাশে দাঁড়ানো লোকটি হাসে আর বলে ঠান্ডাভাবে, বস, আপনি আপনার নিজের ভাইজিকে ব্যবহার করতে চাইছেন? রাজনীতিতে কোনো আত্মীয়তা নেই, সে বোঝে না ভাইজি ভাই ভাবি। আসলে অধরা হচ্ছে সিটি মেয়র সরোয়ার মির্জার ভাতিজি এবং সরোয়ারের দাবার গুটি।
অধরা তার দোতলা রুমটায় বসেছিল। হঠাৎই জানালার কাছে কিছু একটা ধাক্কা লাগে। সে ছুটে আসে। দরজার পেছনে দাঁড়িয়ে আছে আবির। অধরা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এবং চমকে বলে ওঠে এখানে এইভাবে? ঠান্ডা গলায়। তুমি যেখানে জানালা খুলে রেখেছো, লোক তো আসবেই। আর আমি তো শুধু তোমাকে দেখার জন্য এখানে আসলাম। সবসময় কি এভাবেই ভয় দেখান সবাইকে? না, আমি শুধু তাদেরকেই ভয় দেখাই যারা আমার কাছ থেকে পালাতে চায়। আবিরের চোখে অদ্ভুত এক শীতলতা। অধরা কাঁপতে থাকে। অধরা পুরো রাত ঘুমাতে পারে না। আবির চলে গেছে, কিন্তু ঘরে যেন তার শ্বাস এখনো রয়ে গেছে। সকালবেলা তার চাচি নাজমা বেগম ঘরে ঢুকে। কাল রাতে তুই দরজার বাইরে গেছিস? অধরা চমকে উঠে বলতে থাকে। না তো, না মানে আমি তো। নাজমা হাঁ করে তাকিয়ে বলতে থাকে, তোর ঘরের দরজা আধ খোলা ছিল, জানালার কাচ ভাঙা। কিছু হয়েছে কি? অধরা চুপ করে থাকে। সে জানে কেউ বিশ্বাস করবে না যে একদিনেই আবিরের ছায়া তাকে আচ্ছন্ন করে ফেলেছে। এই ভয়ঙ্কর লোকটা সে এখানে এসেছিল। আবির রাজ্যের এক প্রভাবশালী রাজনৈতিক ব্লকের নেতা। কোমরপট্টিতে পিস্তল, চোখে অন্ধকারের গ্লানি। তার সহকারী একটা ফাইল এগিয়ে দিতে দিতে বলে, স্যার, আজ সারোয়ারের এলাকা ঘেরাও করার প্ল্যান ছিল, কিন্তু ইন্টারনাল ইনফরমেশন জানাচ্ছে তার লোকেরা আগে থেকে প্রস্তুত। নরম গলায়। আমি পেছনে গিয়ে লড়াই করি না, সামনে গিয়ে থাপ্পড় দিয়ে আসি। তারপরে তার লোকরা বুঝে যায় কাকে ভয় পেতে হয়। সহকারী হতবাক হয়ে বলে, ঠিক আছে স্যার, কিন্তু আজকে আপনার ওইখানে যাওয়ার কথা। ওই মিটিংয়ে সারোয়ার থাকবে, সেখানেই ডাক পড়েছে আপনার। আবির থেমে যায়। সে কিছু একটা ভাবতে থাকে। শত শত মানুষের স্লোগান। অধরার চাচা সরোয়ার স্টেজে দাঁড়িয়ে জনগণের সামনে বলতে থাকে, আমরা আবিরের মতো আতঙ্কের রাজনীতি চ্যালেঞ্জ করছি। এই শহর রক্ত চায় না, আবিরের মতো ভয়ঙ্কর লোকও নয়, চায় আমার মতো সাহসী লোক। আমার সাহসটাই হচ্ছে এই শহরের ভবিষ্যৎ। জনতা চিৎকারে ফেটে পড়ে। আর সেই মিছিলের ভেতর এক প্রান্তে দাঁড়িয়ে আবির খান একটা সিগারেট ধরিয়ে চোখ তুলে তাকায় আর মনে মনে বলে, তুমি যা খুশি বলো সারোয়ার, কিন্তু অধরার চোখে যদি আমি ভয় ঢুকিয়ে দেই তাহলে তুমি হেরে যাবে। কারণ আমি জানি ওই অধরা হচ্ছে তোমার দাবার গুটি। সারোয়ার ঢাকার রাজনীতির লোক, চোখে সমাজসেবী, ভেতরে শকুন। তার ভাই শামীম রহমান একসময় তার ছায়াসঙ্গী, কিন্তু সম্পত্তির লোভে এবং ক্ষমতার কারণে নিজ হাতে হত্যা করে ভাই আর ভাবিকে। শুধুমাত্র ভাতিজি অধরাকে বাঁচিয়ে রাখে, কারণ সে জানে রক্তের উত্তরাধিকার দিয়ে সহজেই রাজনীতির মঞ্চ সাজানো যায়। অধরার তখন 5 বছর। তার মা রুহি রহমান সুন্দরী এক নারী ছিলেন। অধরাকে কোলে নিয়ে বলতেন, ফ্ল্যাশব্যাক। একটা পুরনো দোতলা বাড়ি, ছাদের কোণে পুরনো মাটির ফুলদানি। নিচতলার বারান্দায় বসে আছে রুহি, তার কোলে ছোট্ট অধরা। তার পাশেই বসে আছে শামীম সাহেব, চোখে প্রশান্তি, ঠোঁটে এক চিলতে দুষ্টু হাসি। তুমি সত্যিকে মায়াবিনী আমার সোনা। মায়া দিয়ে জগৎ জয় করা যায় না, কারণ হিংস্র মানুষগুলো একদিন মায়া আটকে পড়ে। পাশে দাঁড়িয়ে শামীম রহমান এই কথা শুনে মুখ টিপে হাসে আর বলে, আর আমার মেয়ের চোখে সেই মায়ার একটা নদী আসে, যেই চোখে তাকালে যে কেউ মায়ায় বন্দি হয়ে যাবে। অধরা নখে রং লাগাতে চাইছে। রুহি তার ছোট্ট হাত দুটো ধরে বসে, শামীম তার দিকে তাকিয়ে মজা নিচ্ছে। তোমার মেয়ে এখনই হাতে নেল পালিশ লাগাতে চাচ্ছে। শামীম সাহেব হেসে বলে ওঠে, আমার মেয়ে তোমার মতোই গোছালো আর নিজেকে পরিপাটি রাখবে। রুহি শামীমের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে ওঠে, হ্যাঁ, তোমার মেয়ে 5 বছর বয়সে নেল পালিশ লাগাতে চাচ্ছে। কিছুদিন পর পছন্দের মানুষটাও চাইবে। শামীম ভ্রু কুঁচকে বলে ওঠে, চাইলে তো দিতেই হবে, তবে আমার একটা শর্ত হচ্ছে, যার রক্ত ঠান্ডা, চোখে গভীর ভালোবাসা আর আমার মেয়েকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে পারবে সেরকম কাউকেই চাইতে হবে, নইলে আমার মেয়েকে ছুঁতেও দেব না। রুহি হেসে হেসে অধরার গালে চুমু দিয়ে বলতে থাকে, ও আমাদের রাজকুমারী। তার চোখের মায়াপুরে এমন এক রাজকুমার আসবে যে আমাদের মেয়েকে সারাক্ষণ আগলে রাখবে। দুজনের কথা শুনে অধরা একবার বাবার দিকে একবার মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে,
বাবা তুমি কি আমাকে ভালোবাসো নাকি আম্মুকে? শামীম সাহেব মুচকি একটা হাসি দিয়ে অধরাকে কোলে নিয়ে বলে ওঠে, আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি, আর দুজনেই আমার চোখের আলো। তাহলে বাবা তোমার চোখের চেয়ে দুইটা মনি আছে, ওই দুটাকে আমরা দুইজন। রুহি হেসে দিয়ে অধরার গালে চুমু দিয়ে বলে ওঠে, তুই হচ্ছিস আমাদের দুজনের চোখের আলো। তোর চোখের জল মানে আমাদের দুজনের বুকের কান্না। আমরা দুজনেই তোকে অনেক অনেক ভালোবাসি মা। তিনজনের হাসির মধ্যে একটা হালকা বাতাস বইতে থাকে, সেই হাওয়ায় ভালো লাগার চাদর উড়ে যায়। এক টুকরো অমূল্য মুহূর্ত। আর ঠিক তখনই রুহি শামীমের হাত ধরে বলে ওঠে, তুমি আমাদেরকে এত কেন ভালোবাসো? শামীম চোখে আবছা জল নিয়ে বলে ওঠে নরম গলায়, কারণ আমি জানি একদিন সময় আমাদের কেড়ে নিবে, তার আগে যত পারি ভালোবেসে যাব। জীবন ফুরনের আগেই যতটুকু হাসি জমা করা যায়। অন্য আরেক দিন রুহি আর শামীম বারান্দায় বসে আছে। অধরা দৌড়ে আসে, এসেই আম্মুর কাছে বলতে থাকে, আম্মু তুমি কি বাবাকে ভালোবাসো নাকি আমাকে? রুহি বেগম বড় বড় চোখ করে অধরার দিকে তাকিয়ে বলে ওঠে। কেন মামুনি, এ কথা কেন বলছো? অধরা ভ্রু কুঁচকে একটু নাটকীয়ভাবে বলে ওঠে, এই যে তুমি আম্মু তুমি কি বাবার সাথে বসে বসে কথা বলছো? আমাকে দূরে খেলতে পাঠালে। শামীম হেসে দিয়ে অধরাকে কোলে টেনে নেয়। নকল রাগে ফান করে বলে, এই রুহি, তুমি আমার মেয়ের জায়গা নিচ্ছ কেন? তুমি তো খুব খারাপ। আমি শুধু অধরাকে ভালোবাসি। আমাদের বাপ মেয়ের মধ্যে তোমার কোনো জায়গা নেই। যাও, ভাগো এখান থেকে। অধরা খিলখিল করে হেসে উঠে বলে, না না বাবা, আমি তোমাদেরকে দুজনকে ভালোবাসি, আমার আম্মুকেও লাগবে। অধরা নরম গলায় দুজনের গলা ধরে বলতে থাকে, আম্মু তুমি কি আমার সাথে আজকে রাতে ঘুমাবে? আম্মু জানো মাঝখানে না আছে, তুমি শুধু আমার সাথে ঘুমাবে, ঠিক আছে? শামীম তার দিকে তাকিয়ে হাসে। অধরা আব্বুকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি না স্বপ্নে দেখেছি তুমি একটা আইসক্রিম হয়ে গেছিলে, আমি সেই যে আইসক্রিমটা খেয়ে ফেলেছি। এ কথা শুনেই শামীম হেসে দিয়ে বলে, ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো বাবা রাগ করেছি। বাবাকে যদি খেয়েই ফেলো তো বাবা মাকে বেশি আদর করব। ঠিক আছে। এ কথা বলেই সে রুহির গালে একটা চুমু দেয়। আর তখনই অধরা মুখ গোমরা করে বলে, তুমি বাবুটিকে অনেক ভালোবাসো, আমি তোমার সাথে একটাও কথা বলবো না। তুমি একটি বাচ্চা বাবা, তুমি তোমার আজকুমারীকে একটাও ভালোবাসো না। তখনই শামীম আর রুহি দুজনেই অধরাকে কোলে তুলে নিয়ে দুজনেই অধরার দুই গালে চুমু দেয় আর জড়িয়ে ধরে বলে, তুই হচ্ছিস আমাদের একমাত্র রাজকন্যা। তোকে ভালো না বেসে কি থাকা যায় বল? অধরা একটা হাসি দিয়ে মা বাবার দিকে তাকিয়ে দুজনকেই দুটো চুমু দিয়ে বলে ওঠে, তোমরা দুজনে অনেক প্রিয়, তোমরা কেউ আমাকে ফেলে কোথাও যাবে না। তখনই শামীম বলে, তুই মায়ের চোখের তারা আর বাবার বুকের চান। তুই থাকলেই আমরা থাকবো চিরকাল। তোর মধ্যে দিয়েই হবে আমাদের স্বপ্নের বাস্তবায়ন। বর্তমান পুরনো স্মৃতি, বাবা মার শূন্যতা যেন অধরাকে একরাশ মন খারাপের বিষণ্ণতায় ছুঁয়ে দেয়। ধীরে ধীরে উঠে ছাদে চলে যায়। অধরা হাত দিয়ে নরম করে কাঠগোলাপের পাপড়ি ছুঁয়ে ছুঁয়ে দেখছে আর গুনগুন গান গাইছে। গান। তবে কেউ একজন নীরবে দাঁড়িয়ে আছে তার পেছনে। রাজনীতির মাঠে সেই এক বিদ্রোহী গম্ভীর চোখ চাহনি। উপরে সে বেশ কঠিন, কিন্তু ভেতরে যেন সে এক চোখের মায়ায় আটকে গেছে। আবির মনে মনে বলে, এই মেয়েটা কেন যে আমার সব হিসাব নিকাশ এলোমেলো করে দেয়, যেন কাঠগোলাপের মতো সুবাস ছড়ায় আর গোলাপের মতো কাটা ফোটায়, কিন্তু সেই ফুটন্ত ব্যথাও মনের মাঝে শীতলতা তৈরি করে। অধরা পেছনে তাকায় এবং চমকে উঠে বলে, আপনি আবার এখানে?